যুদ্ধ কে করবে? যুদ্ধ করলেই যে মানুষের প্রাণহানি হয়, সম্পদের ঘাটতি মানে ধ্বংস হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ নষ্ট হয়, গোটা বিশ্বের উপর সামগ্রিকভাবে একটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনে, অন্তত একটা আঞ্চলিক বিপর্যয় তো আসেই। তো এই যে জায়গা থেকে যাদের ভেতরে মানবতা বোধ আছে, মানবিকতা আছে, তারা কিন্তু সাধারণত যুদ্ধে যায় না। মার্কিনীরা নিজেদের ঘাঁটির নিরাপত্তা নিজেরাই দিতে পারেনি ইরানের এগেনস্টে। ইরান তো ক্ষেপণাস্ত্র মেরে সবগুলো ধ্বংস করে দিয়েছে। প্রথম দর্শক যিনি ছিলেন তার প্রশ্নের উত্তর একটু নিয়ে আসতে চাই। সিরাজুল ইসলাম ভাই, আপনার কাছে একটু আসি। তিনি প্রশ্ন করেছেন উত্তর কোরিয়া কি আসলে ইরানের পাশে দাঁড়িয়েছে কিনা এটা উনি জানতে চেয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে শেখ হাসিনার সময় আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়তে চেয়েছিল, সেটি করতে দেয়নি। যদি সেটি সম্ভব হতো তাহলে কি বাংলাদেশের উপরও কি ইরান আক্রমণ করত? এখানে দর্শককে ধন্যবাদ জানিয়ে বলি যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি না শুধু ঐতিহাসিকভাবেই উত্তর কোরিয়া ইরানের পাশে আছে। আসলে সে বহুদিন থেকে, যখন বিপ্লব পরবর্তী যে কঠিন দিনগুলো ছিল, এমনকি ইরান যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সহযোগিতা দিয়ে, ক্ষেপণাস্ত্র সহযোগিতা দিয়ে, বিভিন্ন প্রযুক্তি দিয়ে হেল্প করেছে। এবং বলা হয় যে আজকে ইরানের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচিতেও নাকি উত্তর কোরিয়ার ইনভলভমেন্ট, কন্ট্রিবিউশন যেভাবেই হোক আছে। আর এটাও ঠিক যে উত্তর কোরিয়া থেকে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা আরও ডেভেলপ করে করে মডিফাই করে করে ইরানের আজকে যে ক্ষেপণাস্ত্রগুলো দেখছি, ইরানের ক্ষেপণাস্ত্র আসলে বেশ উন্নত। এবং এই উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করার পেছনে উত্তর কোরিয়ার অবদান আছে। এবং এটার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে যে ইরানে ইসলামিক বিপ্লব হয়েছে, উত্তর কোরিয়ায় কমিউনিজম প্রতিষ্ঠিত। দুটো দেশই মার্কিন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী। এই জায়গা থেকে একটা মনস্তাত্ত্বিক নৈকট্য আছে। সেই জায়গা থেকে উত্তর কোরিয়া ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে, ইরানও উত্তর কোরিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে। এখানে আমাদের দর্শকদের বা আমাদের সাধারণ লোকজনের যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র আছে, পরমাণু অস্ত্র। এখান থেকে ইরান হেল্প নিয়ে পরমাণু অস্ত্র ফুটিয়ে দেয় না কেন, পরীক্ষা করে না কেন, একটা বানায় না কেন, একটা মারে না কেন, এটা সাধারণ মনের সাধারণ বন্ধু রাষ্ট্ররা তো বন্ধুর মতো আচরণ করবে, তারা কেন করছে না, যে প্রত্যাশা এইগুলো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে তো এইরকম আবেগ দিয়ে চলে না, অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে, বহু কৌশলগত ব্যাপার থাকে। সেই জায়গা থেকে এই রকম সংকটে উত্তর কোরিয়া ইরানের পাশে কতটুকু থাকবে সেটা সময় বলে দেবে। বাট দুই দেশের ভেতরে সম্পর্ক ভালো, এতটুকু বলা যায়। ছোট করে জানবো যে বাংলাদেশে যদি আসলে ঘাঁটি গাড়তো আমেরিকা, আর হ্যাঁ, এইটা যদির কথা তো নদীতে, যদি ঘাঁটি গাড়তো তাহলে কি হতো, শেষ পর্যন্ত কথা অন্য। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমেরিকার সেই সমস্ত ঘাঁটিতে ইরান হামলা চালাচ্ছে যে সব ঘাঁটি তার জন্য থ্রেট। ইরানের একেবারে সামনাসামনি এই ঘাঁটিগুলো, যেমন আমরা যদি যে পারস্য উপসাগরটাকে দেখি, পারস্য উপসাগর একদম পূব থেকে পশ্চিম দিকে লম্বালম্বি, উত্তর পাড় পুরোটাই, পারস্য উপসাগরের উত্তর পাড় পুরোটাই ইরানের। আর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ হয়ে পূর্ব দিকে, অর্থাৎ এই দক্ষিণ পাড় এবং এর মাথায় পশ্চিমের একটু অংশ আর নিচেই পূর্বের একটু অংশ মিলে ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ছোট ছোট করে সব দেশে ছোট করে এই পাঁচটা। তো এই যে অবস্থান, এবং পারস্য উপসাগর যে অনেক বেশি চওড়া তা তো না। তো সাগরের এপার ওপার, এইখান থেকে এরা সহজেই ইরানে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ঘাঁটি থেকে। এবং এগুলো একদম এক্সিস্টেন্সিয়াল থ্রেট, একদম মানে বাস্তব হুমকি ইরানের জন্য মার্কিন এই ঘাঁটিগুলো। ধ্বংস করে দিয়ে ইরান তাকে সেভ করার চেষ্টা করছে, এই আর কিছু না। আরো একজন দর্শক ছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে দুটি শিক্ষিত রাষ্ট্র, বিশেষ করে তিনি আমেরিকার কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তো অনেক শিক্ষিত একটা মানুষ, তাহলে এইসব শিক্ষিত রাষ্ট্ররা কেন পৃথিবীটাকে অশান্ত করে তুলছে এবং সেখান থেকে বাংলাদেশের উপর এটার প্রভাব পড়বে কিনা? আসলে শিক্ষিত আর অশিক্ষিতর প্রশ্ন তো না, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মানুষ, মানবতা, মানবিকতা। যুদ্ধ শিক্ষিত মানুষ হওয়ার কারণে হয় অথবা হয় না, ব্যাপারটা তা কিন্তু না। মানবতা বোধটা কার ভেতরে কতটুকু, সেটা একটা প্রশ্ন। এই যে আমরা গত 1-1.5 বছরের ভেতরে ইরানের সাথে ইসরায়েলের এবং ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধগুলো দেখলাম, ছোট ছোট করে মোটমাট এই 4টা যুদ্ধ। তো এই 4টা যুদ্ধের একটাও কিন্তু
ইরান শুরু করেনি, ইরানের উদ্যোগে হয়নি। প্রত্যেকটা যুদ্ধ কিন্তু তারাই করেছে এবং তাদের কারণে এই সংকটটা তৈরি হয়েছে। তো যুদ্ধ কে করবে? যুদ্ধ করলেই যে মানুষের প্রাণহানি হয়, সম্পদের ঘাটতি মানে ধ্বংস হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ নষ্ট হয়, সামগ্রিকভাবে একটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনে, অন্তত একটা আঞ্চলিক বিপর্যয় তো আসেই। তো এই যে জায়গা থেকে যাদের ভেতরে মানবতা বোধ আছে, মানবিকতা আছে, তারা কিন্তু সাধারণত যুদ্ধে যায় না। ইরান সবসময় কিন্তু যুদ্ধের পক্ষে না, তারা সবসময় আলোচনার ভেতরে। এতর পরেও অপমানজনকভাবে ইরানের সাথে তারা আচরণ করেছে আলাপ আলোচনার টেবিলে বসেও, তারপরেও ইরান কিন্তু আলোচনাকেই বেছে নিয়েছেন এবং আলোচনা হচ্ছিল আলোচনার ভেতরেই কিন্তু। এবং সোমবারে যে আলোচনাটা হওয়ার কথা ছিল সেই আলোচনায় এইরকম ইরান মানে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে বেশ কিছু কনসেশন করছিল, যে আমরা কিছু কনসেশন করেও অন্তত চুক্তিটা বা আলোচনাটা একটা পজিটিভ জায়গায় পৌঁছাক। এবং সোমবারে এরকম একটা ভালো কিছু রেজাল্ট আসতে পারতো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী যিনি মধ্যস্থতা করছিলেন বিষয়টাতে, তিনিও কিন্তু এরকম খবর দিয়েছিলেন, আমেরিকা কি যুদ্ধটাই চাচ্ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে পড়েছিল এই হামলা করার ব্যাপারে। নেতানিয়াহুর উস্কানিতে ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে পড়েছিল যে মানে এটা আলোচনাটা শেষ হয় না কেন, ভেঙে যায় না কেন, শুরু করে দেবো যুদ্ধ। হাতে সময় থাকা, দুদিন থাকার আগে তারা আসলে আক্রমণে চলে। এবং আগেরবারও যে জুনে যে যুদ্ধটা হলো তখনও কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল, রোববারে আলোচনায় বসবে, তার একদিন আগে যুদ্ধ শুরু করে দিল। এবং ডোনাল্ড ট্রাম্প তখনও বলেছিলেন যে এটা আমার অনুমতি নিয়ে করেছে এবং আমি অর্ডার দিয়েছি। এই যুদ্ধে সক্রিয়ভাবে মধ্যপ্রাচ্য কি জড়িয়ে পড়তে পারে কিনা, এবং বন্ধু রাষ্ট্রের কথা যখন দর্শকরা জানতে যাচ্ছে, রাশিয়া আসলে কতটুকু সহযোগিতা ভাবাপন্ন? রাশিয়া বা চীন, হ্যাঁ, এখানে আমি খুব সহজে ছোট করে বলি, যা পরিস্থিতি যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমার কাছে মনে হচ্ছে না যে মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ বা আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে। যুদ্ধে জড়িয়ে পড়লে তাদেরই ক্ষতি। আর সবচেয়ে বড় কথা, এখন এই প্রশ্নই তাদের ভেতরে বড় হয়ে দেখা দেওয়ার কথা আমার মনে যখন এসছে, বা আপনার মনে থাকার কথা, যে মার্কিনীরা নিজেদের ঘাঁটির নিরাপত্তা নিজেরাই দিতে পারেনি ইরানের এগেনস্টে। ইরান তো ক্ষেপণাস্ত্র মেরে সবগুলো ধ্বংস করে দিয়েছে, দিস ইজ ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আরব দেশগুলো তো এখন মিনিমাম বুদ্ধি যদি থাকে তাহলে তো এটা বোঝার কথা যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে যাচ্ছে চোখের সামনে, ঠেকাতে পারছে না। তাহলে এরা তো নিজেদের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছে না, আমাদের ঘাঁটির নিরাপত্তা দেবে কিভাবে? ফলে এই যুদ্ধে আমেরিকার পক্ষে বা আমেরিকার হয়ে বা তারা যদি ইরানের বিরুদ্ধে লড়াই করতে যায় পারবে না। এছাড়া এই আরব দেশগুলোর সামরিক সক্ষমতা যদি আপনি শোনেন তাহলে আপনি হাসবেন ভাই। আজকে মনে হয় শোনার সুযোগ নেই, আমরা একটু আলোচনা নিশ্চয়ই সক্ষমতা নেই। আর যদি আপনি বন্ধু রাষ্ট্রের কথা বলেন, রাশিয়া চীনের কথা, রাশিয়া চীনের সাথে ইরানের কৌশলগত চুক্তি আছে, আদার অনেক সখ্যতা আছে। এরপরে বিশ্বের যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা করতে চাই, সেই একটা বলয় গড়ে উঠেছে ইরান, রাশিয়া এবং চীনের ভেতরে। এছাড়া ডলারাইজেশন, ডলার বাদ দিয়ে ব্যবসা করা বা আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রেখে এরা কিভাবে তার উপরে উঠতে পারে, কারণ আমেরিকার অর্থনীতি ধ্বংস হলে পৃথিবীতে একটা ইমব্যালেন্স তৈরি হবে এবং সবচেয়ে বড় মার্কেট নষ্ট হারাবে আপনার চীন। সেখানে আমেরিকার অর্থনীতি একেবারে ধ্বংস না করে দিয়ে ওকে রেখে এরা কিভাবে বড় হতে পারে, এই চিন্তা, এই চেষ্টা তদবির এই তিন দেশ করে খুব স্ট্রংলি।